বিএনপির যে কথাবার্তা এবং তাদের ন্যারেটিভের লাইন এটা ক্রমশ আওয়ামী লীগপন্থী হয়ে যাচ্ছে। বিএনপি যেটা বললাম যে 72 ঘন্টার মধ্যে 5 আগস্টের পর 72 ঘন্টার মধ্যে তারা নির্বাচনের দাবি নিয়ে মাঠে নেমেছে এবং এইটা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না এবং সেই দিনই বাংলাদেশের মানুষের মন থেকে আসলে বিএনপির নামটা একরকমের উঠেই গিয়েছে। তাদের দলীয় এজেন্ডা অন্তর্ভুক্ত, তারা কত বেশি এমপি জিতাতে পারে। বাংলাদেশে সবসময় একটা ভালনারেবল সিচুয়েশনকে পুঁজি করে, একটা অনিশ্চয়তাকে পুঁজি করে, মানুষের ইমোশনকে পুঁজি করে এখানে রাজনীতি করা হয়। আমরা শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশে বেসিক রিফর্ম এবং মূলগত গুণগত পরিবর্তনের জন্য এই লড়াইটা ছিল গত 15 বছর, কিন্তু সেই লড়াইটাকে নিয়ে পর্যবসিত করা হইল যে এটা একটা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ছিল এবং এটাকে এরকম একটা মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইটা একটা খুবই গর্হিত একটা অপরাধের জায়গা তৈরি হচ্ছে এবং এইটা বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে এমন একটা জায়গা তৈরি করে রাখবে যে এই ধরনের সিচুয়েশন আর বাংলাদেশের পলিটিক্যাল পার্টির উপর ভরসা এটা বাংলাদেশের মানুষ আর কখনোই করবে না। এবং এটার একটা পর্যায়ে কিন্তু এই অভ্যুত্থানের আগেও ছিল, যেই কারণে কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে বাংলাদেশের মানুষ হাসিনাকে নামাইতে আসে নাই এবং শেষ পর্যন্ত নাম না জানা কতগুলো ছেলে পেলের পেছনেই কিন্তু পুরো বাংলাদেশ তার সমস্ত কিছু ঝুঁকি নেওয়া থেকে শুরু করে জীবন দেওয়া সবকিছু ব্যয় করছে। আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কারভাবে শুরু থেকে বলে আসছি। আমরা যখন এই নাগরিক পার্টিও হয় নাই, যখন নাগরিক কমিটি ছিল, সেই একদম গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা টানা বলে আসছি যে গণপরিষদ, নতুন সংবিধান। এবং আমাদের যে সদস্য সচিব আক্তার হোসেন, উনি জেল থেকে বেরে 6 আগস্টেই উনি বলেছেন যে নতুন সংবিধান একমাত্র সমাধান। তাহলে আমাদের অবস্থান খুবই পরিষ্কার ছিল। আমাদের আন্দোলন এবং আমাদের যারা নেতৃত্বস্থানীয় তাদের যে পলিটিক্যাল প্ল্যান বাংলাদেশের জন্য, পার্টি প্ল্যান না, পলিটিক্যাল প্ল্যানটা এটা খুবই পরিষ্কার ছিল। গণপরিষদ নির্বাচন একমাত্র সমাধান, যাতে করে বাংলাদেশকে আমরা নতুন একটা রূপ দিতে পারি। আমাদের এখানকার কৃষিনীতি, ফরেন পলিসি, তারপরে আমাদের আইনগুলো, এই সব কিছু মিলিয়ে যাতে বাংলাদেশপন্থী হয়, এটা একটা আমরা চেষ্টা করে দেখব। এই জন্য আমরা বলেছি যে যে কোনো রিফর্মের জন্য, মৌলিক রিফর্মের জন্য আমাদের অবশ্যই এমন পন্থা বেছে নেওয়া দরকার যেটা আর কখনোই ব্যাকে ফেরত যেতে পারবে না। আমরা এর আগেও যখন ত্রিদলীয় রূপরেখার কথা বারবারই বলা হয়, ত্রিদলীয় রূপরেখার চুক্তিভঙ্গ প্রথমত বিএনপি করেছে এবং এইটা তো ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। র্যাবের মতো একটা প্রতিষ্ঠান, গণবিরোধী, মানুষের স্বার্থ হানি করা প্রতিষ্ঠান, অধিকার হানি করা প্রতিষ্ঠান তৈরি করেছিল বিএনপি এবং এইবারও আবারও একটা চুক্তিভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যদি গণপরিষদ ছাড়া অন্য কোনো উপায়ে, যে ঐকমত্য কমিশন আর যেই মোট 6টা উপায় বর্ণনা করেছে এর মধ্যে একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, বাকি যে 5টা উপায় এখানে রাখা হলো এইটাই এক ধরনের ঐকমত্য কমিশনের জায়গা থেকে এটা এক ধরনের ফেলিওর। কারণ ওই 5টা অপশন কিন্তু থাকার কথা ছিল না, বরঞ্চ গণপরিষদ নির্বাচনে একমাত্র স্থায়ী সমাধান, এটা কিন্তু বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আপনার যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে আপনি একই সাথে সনদে যেগুলো ঐক্যমত্য হলো সেগুলোকে আপনি বাস্তবায়ন করবেন, একই সাথে ওই সনদের ওই গণপরিষদের মাধ্যমে, ওই এলএফওর মাধ্যমে আপনি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের মধ্যে এগুলোকে ইনকর্পোরেট করার একটা ঘোষণা দিবেন। এটা ছাড়া আপনি স্থায়ী পরিবর্তন করতে পারবেন না। কারণ বাংলাদেশে সবসময় তো আদালতকে ব্যবহার করা হয়েছে না। তো বাংলাদেশে আমরা স্বাধীনতা, আমাদের এই যে গণঅভ্যুত্থানের পরেও তো দেখলাম যে বারবারই আদালতকে ব্যবহার করার একটা চেষ্টা করা হলো। ইভেন কোটা সংস্কার আন্দোলনের মধ্যেও কিন্তু এই 24-এর কোটা সংস্কার আন্দোলনেও কিন্তু আদালতকে ব্যবহার করার চেষ্টা করে ফেল করেছে আওয়ামী লীগ। বারবারই আদালতকে ব্যবহার করে এখানে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার সিস্টেমটা আছে এবং এইটাতে এই যে পলিটিক্যাল পার্টিগুলো এখনো যারা আছে, বিএনপি, জামাত, ওরা কিন্তু সিদ্ধহস্ত এবং এটাকে আবার করা হবে। কারণ আপনারা দেখবেন যে বিএনপির যে কথাবার্তা এবং তাদের ন্যারেটিভের লাইন এটা ক্রমশ আওয়ামী লীগপন্থী হয়ে যাচ্ছে এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে নির্বাচন নিয়ে তাদের যে বোঝাপড়া, সেটার লাইনটা ক্রমশই দিল্লিপন্থী হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে 5 আগস্টের পরে 72 ঘন্টার মধ্যে তারা নির্বাচনের কথা বলেছিল এবং এইটা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। এবং পরবর্তীতে এই একই দল ক্ষমতায় আসলে কি ধরনের চুক্তিভঙ্গ হতে পারে এটা আমরা পূর্বেও দেখেছি এবং ভবিষ্যতে আমরা আরও একবার দেখতে যাচ্ছি, যদি না এটাকে গণপরিষদের মাধ্যমে স্থায়ী ভিত্তি দেওয়া হয়। আর অন্য কোনো উপায়ে এটাকে যদি করা হয় সেক্ষেত্রে এটা দেখা যাবে যে আদালতের
একটা নির্দেশনার মাধ্যমে এটাকে উল্টে ফেলা হবে। সো এই যে গণ অভ্যুত্থান, এই যে এত মানুষের ত্যাগ এবং এই যে ঐকমত্য কমিশনে এতদিনের বসা, এই গণতান্ত্রিক সকল প্রক্রিয়াগুলোকে ধূলিসাৎ করার জন্য এটা যথেষ্টই হবে যদি না গণপরিষদ করা হয়। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐকমত্য হয় এবং তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গ্রেটার স্বার্থকে, বাংলাদেশের স্বার্থকে দেখতে পারার সক্ষমতার অভাব আছে। এই কারণে তারা ক্রমশই দেখা যাচ্ছে যে দলীয় স্বার্থকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এবং তারা নির্বাচনে কয়টা সিট পাবেন, কিভাবে রাজনৈতিক গেমগুলো সাজালে আসলে তাদের পক্ষে যাবে, এটা কি তারা মুখ্য মনে করছেন। তারা এটা মনে করছেন না যে বাংলাদেশে এখন একটা পরিবর্তনের সময়, এই সময়টা যদি চলে যায় তাহলে এই সময়টা পেতে আমাদের আরো কাঠখড় পোড়াতে হবে এবং গণতান্ত্রিক আরো একটা হতাশায় নিমজ্জিত হবে একটা বড় জনগোষ্ঠী এবং একটা পুরো ইয়াং জেনারেশন হতাশায় নিমজ্জিত হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে তাদের দলীয় এজেন্ডার অন্তর্ভুক্ত নয়। তাদের দলীয় এজেন্ডা অন্তর্ভুক্ত তারা কত বেশি এমপি জিতাতে পারে, কত বেশি তারা মাঠে মোবিলাইজ করতে পারে, কত বেশি এই প্রতিষ্ঠানগুলোকে দখল করতে পারে, কত বেশি এই অর্থনৈতিক ব্যবস্থাকে কলাপস করতে পারে, এটা তাদের মানসিক এবং চিন্তার উদ্দেশ্য এবং তাদের দলীয় স্বার্থের মধ্যে এটা অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশের একটা গুণগত স্থায়ী পরিবর্তনের জন্য ক্রমাগত গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে থাকা, এটা তাদের দলীয় এজেন্ডা না। এই কারণেই আমি মনে করি যে এই যে এখন যে আমরা ক্রমশ ঐকমত্য কমিশনের যে একটা কালেকটিভ আকাঙ্ক্ষার মধ্যে তারা এখনো ফাংশন করছিল, সেইটা থেকে আমরা ক্রমশই যে বাস্তবায়ন পদ্ধতির দিকে যত যাচ্ছি ততই আমরা সরে যাচ্ছি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে। এইটা দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারনাল যে সিস্টেম এবং যেই কালচারে তারা অভ্যস্ত, বাংলাদেশের মানুষ যে পলিটিক্যাল কালচার দেখে অভ্যস্ত, এটা পরিবর্তনের কোনো লড়াই তাদের ইন্টার পার্টির মধ্যে নাই এবং এটা তারা দেশের মানুষের সাথে মিলেও এই লড়াইটা করতে চান না এবং এই ক্ষেত্রে পলিটিক্যাল কালচার পরিবর্তনের ক্ষেত্রে তারা দেশের মানুষকে তাদের কন্টেস্ট মনে করেন। দেশের মানুষের মুখোমুখি দাঁড়াতেও তারা দ্বিধা করতেছেন না। খুব স্বাভাবিকভাবে আপনি পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে এখানে মিডিয়া আছে, ব্যবসায়ী গোষ্ঠী আছে, এখানে যারা বড় বড় আইনজীবীরা আছেন তারা পুরো আইনি কাঠামোটাকে কন্ট্রোল করছেন, এখানে আপনার প্রতিষ্ঠানগুলো আছে। এই যে পুরো স্ট্যাবলিশমেন্টের মধ্যে তো আসলে এখানে চোর বাটপারি এবং দালাল এবং পুঁজি অর্জন, যেটা দিয়ে সে তার জীবনকে পরিবর্তন, পার্সোনাল ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে, মোটা দাগে আবার তার দলকেও সে ফুলে ফেপে এটাকে বাড়িয়ে রাখে। এইটার একটা সিস্টেম তো এখানে এই কালচারটার মধ্যে আছে। যেমন আপনি গভর্নমেন্টে গেলে একটা এমপি হয়ে সে স্থানীয় সরকারের কাজ করে, একটা স্থানীয় সরকার মানে স্থানীয় উন্নয়ন কাজ করে, একটা এমপি তো স্থানীয় উন্নয়নের কাজ করার কথা না। এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে এই যে নির্বাচনে যে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয় এবং একটা আসনে জিততে গেলে যে 100 কোটি টাকা 200 কোটি টাকার মতো খরচ হয়, এইটা তো আসলে কোনো স্বাভাবিক এবং মেধাবী যারা আসলে মানুষকে দেশের মানুষকে পরিবর্তনের মুখ দেখাতে চান, রাষ্ট্রটাকে গঠন করতে চান, তারা তো আসলে 100-200 কোটি টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ না আয় করা, তার কাছে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য সংগ্রামটা করা। আর যে সংগ্রামের মধ্যে থাকে তার তো ইনকামের ধান্দা থাকে না। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে টেনশন হচ্ছে কিভাবে তারা কত বেশি সংখ্যক সংসদীয় আসন তারা অর্জন করতে পারে এবং দখল করতে পারে, ক্যাপচার করতে পারে, তত বেশি তার স্ট্যাবলিশমেন্টটাকে টিকিয়ে রাখার প্রশ্নটা এটার সাথে জড়িত হয়ে যায়। তাতে করেই একমাত্র সে আবার যখন পাওয়ারে যাবে, আবার যখন বাংলাদেশ সংসদে বসবে, তখন সে আবারও স্থানীয় কাজ পাবে এবং বিভিন্ন ধরনের টাকা মোবিলাইজ করতে পারবে, অর্থ মোবিলাইজ করতে পারবে, তাতে করে সে এলাকার রাজনীতি টিকিয়ে রাখতে পারবে। এটা একটা পুরো লুপ, এটা একটা পুরো একটা সিস্টেম। এই সিস্টেমটাকে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু জীবন দিয়েছিল। এক্ষেত্রে আমি বলবো যে পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে উভয়ই বড় সমস্যা এবং এক্ষেত্রে শুধুমাত্র বিএনপি জামাত না, ছোট দলগুলোকে আপনার অনীহা করার সুযোগ নেই। তারাও আসলে এই বড় দলগুলোকে এক ধরনের কনসেন্ট দিয়ে তাদেরকে যে একটা ডিসিশন মেকিং পাওয়ার দিয়ে রাখছে, এই কারণেও কিন্তু এই যে ব্যবস্থাটা এটা টিকিয়ে আছে। তো আমরা পরিবর্তন করতে হলে সকল পলিটিক্যাল পার্টিকেই এক ধরনের আপলিফমেন্ট, তার এক ধরনের রিয়েলাইজেশন হওয়া প্রয়োজন যে এই সিস্টেমটা যদি চলতে থাকে এখান থেকে কারো মুক্তি নেই। আজকে আওয়ামী লীগ চলে গেছে, কালকে আরেকটা দল দেশ থেকে বিদায় হতে বাধ্য হবে। কিন্তু আমরা যদি মনে করি যে বাংলাদেশের এই ভঙ্গুর পচা গলা এই সিস্টেমটা আর কোনোদিন কাজ করবে বা এইটা এভাবেই চালাতে থাকলে যে এক সময় বাংলাদেশের
তাদের সমস্ত দখল প্রতিষ্ঠা হবে, এটা যদি মনে করতে থাকে, এটা তো আসলে কখনোই সম্ভব না। কারণ মানুষ ক্রমাগত পরিবর্তনশীল এবং সে কোনো না কোনো ক্রিয়েটিভ, মানে তার যে সৃজনশীলতা সেটা ব্যবহার করে কোনো না কোনো উপায় সে বের করে, যে যেগুলো হচ্ছে খারাপ রাষ্ট্রের জন্য, তার মানুষের জন্য, তার জীবিকার জন্য, তার জীবনের জন্য যেগুলো খারাপ, সেগুলোকে বিলীন করে দিয়ে, সেগুলোকে বাদ দিয়ে দিয়ে সে নতুনভাবে গঠন করবে। সেই নতুন করে গঠনের উপায় খুঁজতে গিয়েই তখন দেখা যাবে যে এই যে পলিটিক্যাল শক্তিগুলো যারা স্ট্যাবলিশমেন্টের সাথে আপোষ করে এই এই অবস্থা তৈরি করেছে বাংলাদেশে এক ধরনের, সেই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে এক্সিকিউশনের পর্যন্ত নিতে বাধ্য হবে বাংলাদেশের মানুষ। পিয়ার তো এখানে দুইটা আলাপ হচ্ছে, একটা হচ্ছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই কক্ষেই পিয়ার, আর এটা হচ্ছে শুধু উচ্চকক্ষে পিয়ার। কিছু দল আবার বলছে যে কোথাওই পিয়ার দরকার নেই, উচ্চকক্ষও দরকার নেই, এরকম তো নানান ধরনের মতবাদ আছে। তো প্রথমত আমরা মনে করি যে পিয়ার সিস্টেমটা একটা খুব ভালো গণতান্ত্রিক সিস্টেম হতে পারতো বাংলাদেশের জন্য। এটা নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই ক্ষেত্রেই কিন্তু এটা ভালো গণতান্ত্রিক সিস্টেম হতে পারতো, যাতে করে কারো ভোট পচে যাওয়ার যেই আশঙ্কা বাংলাদেশে ভোটাররা করেন এইটা আর কখনোই হবে না, এবং যার যেটা যে ভোট পেয়েছে সেই অনুযায়ী সে আসনটা পাবে। কিন্তু বাস্তবতা এই যে বাংলাদেশের গণতন্ত্র তো আসলে ঠিক এটা গণতন্ত্র না, এটা হচ্ছে এটা এক ধরনের লুটপাটের অর্থনীতি, এটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, আর কিছুই না এটা। সো এটাকে গণতন্ত্র একটা মিনিমাম পর্যায়ে নিয়ে যদি নিম্নকক্ষে পিয়ারের কথা বলে সেটা মানা যায়, কিন্তু এখন যদি আমরা নিম্নকক্ষে পিয়ারের কথা বলি, আমরা মানে আওয়ামী লীগের যে একটা অংশ এখনো চেষ্টা করছে সারফেস লেভেলে উঠে আসার, এবং তারা ওই যে বিভিন্ন মানে স্বতন্ত্রভাবেও নানান আসন টাসন দখল করার পরিকল্পনা করছে, এটা ঠেকিয়ে রাখার কোনো পদ্ধতি আসলে নাই। আমরা উচ্চকক্ষে পিয়ারের কথা বলছি যাতে করে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়, যারা নিম্নকক্ষে থাকবে তাদের অ্যাকাউন্টেবিলিটি প্লাস রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্টেবিলিটিও যাতে নিশ্চিত হয়, এই কারণে উচ্চকক্ষে পিয়ারটা খুব জরুরি এবং এটা অ্যাচিভেবল। পিয়ারের এই বিষয়টা কিন্তু মানে একদম সুনির্দিষ্টভাবে বলা প্রয়োজন যে উচ্চকক্ষে পিয়ার আর নিম্নকক্ষে পিয়ারের দাবি কিন্তু এক না, বরঞ্চ অনেক তফাৎ আছে রাজনৈতিকভাবে, শুনতে একই শোনালেও এটা রাজনৈতিকভাবে অনেক তফাৎ আছে। জামাত যেটা বলছে নিম্নকক্ষে পিয়ারের কথাও তারা বলছে, আমরা সেটার সাথে একমত না। আমরা মনে করি না বাংলাদেশের এই এখন রাজনৈতিক পরিস্থিতিতে নিম্নকক্ষে পিয়ার আমাদের জন্য ভালো কিছু এনে দিতে পারে, বরঞ্চ আরো অনেক ধরনের সমস্যাজনক পরিস্থিতি তৈরি করতে পারে, যেটার জন্য আমরা এখন এটার জন্য ক্যাপাবল না। আর উচ্চকক্ষে পিয়ারটা একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা গুড গভর্নেন্স, একটা সুষ্ঠু সিস্টেম চালু করার জন্য এটা খুব ভালো ভূমিকা রাখবে। পিয়ার মানে হচ্ছে আপনি যতটুকু যতখানি আপনার আসন পাবেন সেই অনুযায়ী আপনি দিতে পারবেন, প্রার্থী দিতে পারবেন, এবং প্রার্থীরা আবার প্রত্যক্ষ ভোটেই জিতে আসবে। মানে আমরা যে এটা পিআর সিস্টেম বলছি উচ্চকক্ষে, যে প্রার্থীরা প্রত্যক্ষ ভোটেই জিতে আসবে। বিএনপি যেটা চাচ্ছে যে সংরক্ষিত নারী আসন যেভাবে তারা সিলেক্ট করেন, খুবই অমর্যাদাকর অমানবিক একটা সিস্টেমে যারা যেভাবে সিলেক্ট করেন, এই সেই সিস্টেমে তারা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসবে ইয়েতে উচ্চকক্ষে। তাহলে এটা তো মানে 2/3 মেজরিটির যে কোশ্চেন থাকে সেটা তো আর অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসবে না। আমরা যেই জবাবদিহিতার কারণে উচ্চকক্ষটা চাচ্ছি সেইটাই যদি না হয়, তাহলে তো এই উচ্চকক্ষ শুধু শুধু আরো কতগুলো বেতন নষ্ট, মানুষের ট্যাক্সের টাকা নষ্ট। আমাদের তো এটা কাজে লাগতে হবে। যদি একটা দলের আধিপত্যই থাকে উচ্চকক্ষেও, তাহলে তার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হলো না। সবকিছুই উচ্চকক্ষে চেক হয়ে আসবে, এটার একটা সিস্টেম থাকা লাগবে, নাহলে তো তার যদি এম্পাওয়ারমেন্ট না ঘটে তাহলে সে তো আসলে মানে এটা নামকাও আস্তে রাখা হবে, শুধুমাত্র তার এম্পাওয়ারমেন্ট রাখতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং গণতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলো ধারা ঠিক রাখার জন্য তার কাছে তো আসলে এম্পাওয়ারমেন্ট প্রয়োজন। বিএনপি যেটা বললাম যে 72 ঘন্টার মধ্যে 5 আগস্টের পর 72 ঘন্টার মধ্যে তারা নির্বাচনের দাবি নিয়ে মাঠে নেমেছে, এবং সেই দিনই বাংলাদেশের মানুষের মন থেকে আসলে বিএনপির নামটা একরকমের উঠেই গিয়েছে, যে এত 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 শহীদের রক্তের মধ্য দিয়ে আসলে কেউ নির্বাচনের মতো যে সিস্টেমটা আসলে ওয়ার্কও করে না, এরকম একটা সিস্টেম কেউ চাইতে পারে, এই চাওয়াটাই আসলে মানুষের জন্য কিন্তু একটা ধাক্কা ছিল। তো এখন তার ওইটাই কিন্তু একটা এই 5 আগস্টের পরে মানে 8 আগস্ট থেকেই কিন্তু এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার শুরু হয়েছে, যখন আপনার রিফর্মের কাজ, যখন আপনার পুরো দেশটা মুখে আছে পাল্টানোর জন্য, এবং আপনারা নিজেরাও বলতে পারবেন আপনারা তো মাঠে ছিলেন, মানুষের পালস কিরকম ছিল। সো মানুষ যখন মুখে আছে যে এইবার আর হয়তো আমরা মানে পিছনে ফিরে তাকাইতে হবে না, এই ধরনের ইমোশনের মধ্যে তারা আসলে নির্বাচন কেন্দ্রিক দলীয় স্বার্থ কেন্দ্রিক চিন্তা করতে সমর্থ হয়েছে। এটা কিন্তু মিন করে যে এই দলগুলোর আসলে ইন্টারনাল কোনো সিস্টেম নেই নতুনকে অ্যাডপ্ট করার মতো। তাহলে এইটা আমি বলতেছি এটাই যথেষ্ট অস্থিতিশীল,
যে মানে এই সিস্টেমটা এখন আবার তারা বলছে যে অন্যদের উপরে চাপানোর চেষ্টা করতেছে যে অন্যরা অস্থিতিশীল। এটা তো 8 আগস্ট 24 সালে 8 আগস্ট থেকে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং এই অস্থিতিশীলতার দায় যদি ইতিহাসে কাউকে নিতে হয় তাহলে তো বিএনপিকে নিতে হবে। এবং যেমনটা ওই যে 90 গণঅভ্যুত্থানের এই ত্রিদলীয় রূপরেখা ভঙ্গের দায় তাকে নিতে হবে, এবং এখনো এই যে 8 আগস্ট থেকে দেশকে অস্থিতিশীল করার যে সক্রিয় প্রক্রিয়া তৈরিকরণ, শুধু অংশগ্রহণ না তৈরিকরণ, এইটার দায় বিএনপিকে নিতে হবে।